শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং গীতিকার ও সঙ্গীত শিল্পী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চলচ্চিত্র উৎসব ও চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন এবং সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের ছাপচিত্র প্রদর্শনী ডিপ প্রিন্ট। প্রদর্শনীতে শিল্পীর 38টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। মহাখালীর নিউ ডিএইচএস এর গ্যালারি কসমসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা চলচ্চিত্র উৎসব ও চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। এই শোন, এরকম সুন্দর পরিবেশ ছেড়ে তুই ঢাকায় যাবি কি করতে? একটু চেষ্টা করে দেখ না, তোর বদলিটা আটকাতে পারিস নাকি? কি যে বলো না। হ্যাঁ, তুই কি অলরেডি বদলি হয়ে গেছিস? ও, সেই জন্য বুঝি অফিসে যাসনি? আচ্ছা, তোমাদের ফ্লাইট ডিলে হয়নি আজকে? রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। আমাদের জুয়েল আখতারের এক পা ভেঙে গেছে। সে ল্যাংড়াতে হাসপাতালে গিয়ে ঢুকে দেখলো যে আরেকটা লোকের 2 পা ভাঙা। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার কি বউ 2 জন? রাত 11টা 30 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতা অনুষ্ঠান মিউজিক জ্যাম। Welcome back once again to your favorite show Music Jam. ভেজা হাওয়ায় অবাক চাওয়ায় ডাকছি তোকে, বাদর দিনে আদর মনে ভাবছি তোকে। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। তোরে পুতুলের মতো করে সাজিয়ে এই মুখরিত জীবনে চলার বাকের মতো জনপ্রিয় গানের গীতিকার ও শিল্পী আব্দুল্লাহ আল মামুন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি গীতিকার ও সঙ্গীত শিল্পী এবং প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো, আপনি? এই তো জি ভালো আছি। তো অনেক বছর পর আমরা আপনার কাছ থেকে অ্যালবাম পেলাম তোমার জন্য, এটার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, তো গানের সাথে সম্পর্ক তো সেই অনেক দিন আগে থেকে, মানে অনেক দিন অনেক বছর আগে থেকে বলা যায়। অ্যালবাম 3 যুগ, তো অ্যালবাম পেলাম এতদিন পর এবং প্রথম অ্যালবাম, এটার অনুভূতিটা অবশ্যই চমৎকার। কেমন লাগছে? আসলে প্রথম অ্যালবামের অনুভূতিটা সত্যি ভিন্ন, এটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আর আপনি যেটা বললেন, আমি দীর্ঘদিন এই যে একটা দূরত্ব সঙ্গীত থেকে, বাংলাদেশের সঙ্গীত প্রিয় দর্শক শ্রোতার থেকে একটা দূরত্ব তৈরি হয়েছিল, কারণ আমি প্রবাসে চলে গিয়েছিলাম। আমি সোলসের সাথে আমার বন্ধুদের সাথে যখন আমরা ছিলাম তখন 70 দশকের কথা, শেষের দিকের কথা, 70 দশকের শেষের দিকের কথা। আমি তখন একজন তরুণ চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েটের ছাত্র, এইচএসএস ছাত্র,
এরপরে যখন পড়াশোনা শুরু হলো, আমি শিক্ষকতা শুরু করি, এরপরে আমি লেখাপড়া করতে বিদেশে চলে যাই। তারপরে বুঝতেই পারছেন যে সঙ্গীত জগতে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, তখন আর ফিরে আসা হয়নি। কিন্তু আমার ভেতরে নিভৃতে আমি সবসময় সঙ্গীত চর্চা করেছি। আমাকে সবসময় মনে হয়েছে আমি একজন সঙ্গীত শিল্পী, আমি একজন শিল্পী রাদার দ্যান এন ইঞ্জিনিয়ার। এটা একটা পেশার জন্য, জীবিকার জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হয়েছে, কিন্তু আমি সবসময় নিজেকে ভেবেছি আমি একজন সঙ্গীত শিল্পী, আই এম অ্যান আর্টিস্ট। এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি এখন দেশে আসার পরে, আমি দূরে থাকলেও আমার যে গানগুলি আমি লিখে গিয়েছি ওগুলোর মাধ্যমে অনেকটা একটা অদৃশ্য সুতোয় বাংলাদেশের সঙ্গীত জগতের সাথে আমার একটা সেতুবন্ধন, হ্যাঁ সেতুবন্ধন রচিত হয়েছে। সেটা আমি খুব ভালো লাগলো আমার এবার এসে দেখি আমার দর্শক শ্রোতা আমাকে এখনো ভোলেনি। না অবশ্যই, এবং আপনার যেসব জনপ্রিয় গান ছিল, গান তো এখনো সবার মনে আছে, সুতরাং আপনাকেও সবাই মনে রেখেছে ওভাবে। আমি সত্যি কৃতজ্ঞ সবার কাছে, দর্শক শ্রোতাদের কাছে। আচ্ছা, তো যেহেতু প্রথম অ্যালবাম, সেই এতদিন পর অ্যালবামটি বের হলো, তো এখন রেসপন্স কেমন পেলেন? এবং আপনার যে আগের যেসব বন্ধুরা ছিল তাদের কাছ থেকেও নিশ্চয়ই রেসপন্স ভালো পেয়েছেন। আসলে আমি অ্যালবামটা তৈরি করেছি, আপনারা জানেন আমরা যখন 70 দশকে ব্যান্ড করি, ব্যান্ডের সঙ্গীতে আমরা একটা মেলোডি রেখেছিলাম, মেলোডি বেসড আমাদের কাজগুলো ছিল। এই জন্যই হয়তো গানগুলো কালোত্তীর্ণ হয়েছে। এখনও নতুন প্রজন্মের, আমাদের নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছে তারা গানগুলো শুনছে। তা আমি ওই মেলোডিটাকে ভিত্তি করে আমি অ্যালবামের সূচনা করেছি, গানগুলো সাজিয়েছি। নিটোল আধুনিক বাংলা গান, তবে কিছু কিছু সেমি ক্লাসিক্যাল টাচ আছে, কিছু তান দিয়েছি গানের মধ্যে ভেরিয়েশনের জন্য, কিছু ফোক ভিত্তিক কিছু গান আছে, এবং পিওরলি কিছু একটা পপ গানও আছে। তো ইটস এ কাইন্ড অফ মেলোডি ভিত্তিক কিছু বিভিন্ন ধারার গানের সমাহার। আমি এখানে এক্সপেরিমেন্ট করিনি। কটি গান আছে? যে আমার অ্যালবাম তোমার জন্য অ্যালবামে 8টি গান রয়েছে, এবং এর মধ্যে আমার খুব ভাগ্য যে আমাদের লাকি ভাই, লাকি এখন, আমরা যখন ইয়াং ছিলাম উনি আমাদের আইডল ছিলেন আমরা যখন ব্যান্ড করি, তো উনি ঠিক অসুস্থ হওয়ার আগে আমার জন্য 2টো গান করে দিয়েছেন, এবং আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ, এবং আমি প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠুন, তাকে আমাদের প্রয়োজন। আর আরেকটি গান করেছেন আমাদের সব সঙ্গীত জগতের কিংবদন্তি, যেমন ধরেন শেখ সাদী খান, শেখ সাদী ভাই করেছেন একটা। আর আপনি নিশ্চয়ই জানেন আলী হোসেন, তিনি অসংখ্য জনপ্রিয় গান দিয়েছেন আমাদের, রুনা লায়লা থেকে, শ্রদ্ধেয় রুনা লায়লা থেকে শুরু করে পাকিস্তানের বড় বড় শিল্পীরা তার সুরে গান করেছেন, ওনার 2টো গান আছে। আর অনুপ ভট্টাচার্য, উনি যিনি মিতালী মুখার্জির বেশ কিছু হিট গান রচনা করেছেন, তার গান আছে। আলম ভাই, আলম খান, তা আমি তাদের খুঁজে খুঁজে ধরে এনেছি। এবং আমার একমাত্র এই অ্যালবামে একমাত্র এতগুলো সঙ্গীতজ্ঞ একসাথে কাজ করেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এবং প্রথম অ্যালবাম জি, ওনারা সবাই আমাকে স্নেহ করেছেন, স্নেহ করেন, আমাকে চিনতে পেরেছেন, এবং এই জন্যই ওনারা একসাথে কাজ করতে রাজি হয়েছেন। সাধারণত আপনি দেখবেন না এতগুলো কিংবদন্তি একসাথে কাজ না, সেটাই। এবং এই অ্যালবামে আপনার লেখা কোনো গান কি আছে, রেখেছেন? না, আমি এই অ্যালবামে আমার কোনো গান দেইনি, কারণ আমি কণ্ঠের দিকে বেশি নজর দিয়েছি। কারণ আমি জানি একজন পরিপূর্ণ সঙ্গীত শিল্পী কিন্তু এই 3টে ক্ষেত্রেই সমানভাবে বিচরণ করে, গান লেখা, সুর এবং কণ্ঠ। আপনি দেখবেন আমাদের এই বাংলা, ওপার বাংলা কিংবা বিদেশে সবাই সং রাইটিং যেটা বলে, তার মানে হচ্ছে যে নিজে গাওয়া এবং লিরিক্স এবং সুর করা, এটা মানেই বোঝায়। এবং আমাদের ইদানিং যারা নতুন প্রজন্মের শিল্পীরাও, যেমন ধরুন ইমরান বলুন, তাহসান বলুন, সবকিছু করছে। তো আমি মনে করি এটা এমন ব্যাপার না যে আমি গান লিখতাম এক সময়, এখন আমি অন্য একটা ধারায় যেতে পারবো না, গান গাইতে পারবো না। আমার মনে হয় একজন পরিপূর্ণ সঙ্গীত শিল্পী হতে হলে 3টি ক্ষেত্রে সমান বিচরণ করা সম্ভব, সেইভাবেই আর কি গানটা, অ্যালবামটা করা। আচ্ছা, তো আমরা তো অ্যালবাম সম্পর্কে অনেক কিছু জানলাম, একটা গান আমরা শুনে ফেলি অ্যালবাম থেকে, পরে আরো কথা বলি। কোন গানটা শুনবো? আচ্ছা, আমি ছোট্ট 2 লাইন শোনাই। এই গানটি হচ্ছে অ্যালবামের শিরোনাম সঙ্গীত তোমার জন্য। গানটি লিখেছেন মেজর শওকত, এবং সুর করেছেন অবশ্যই আমাদের লাকি ভাই। আচ্ছা, তা আমি একটু করে শোনাই। ঠিক আছে, আমরা শুনি। তোমার জন্য সোনালি প্রহর, শ্রাবণের মেঘ আঁকা, তোমার জন্য এই মনের মাঝে ফাগুনের রং আঁকা, তোমার জন্য সোনালি প্রহর, শ্রাবণের মেঘ আঁকা, তোমার জন্য এই মনের মাঝে ফাগুনের রং আঁকা।
তো এই অ্যালবামের পরপর আমরা শুনেছি আরেকটা অ্যালবামের কাজ আপনি শুরু করেছেন, হ্যাঁ সেটা কি? আমি আসলে অনেকটা প্যারালালি শুরু করেছি। যে আপনি যে প্রশ্নটা করলেন, আমাকে সবাই বলে ভাই আপনার লেখা গান কই। স্বাভাবিক, ওদের একটা আকাঙ্ক্ষা আছে যে আমি হয়তো গান লিখব। হ্যাঁ, আমি ইতিমধ্যে গান লেখা শুরু করেছি আমার সেকেন্ড অ্যালবামের, দ্বিতীয় অ্যালবামের। ইতিমধ্যে 4-5টা গান হয়ে গেছে তৈরি। আর এর চেয়ে সবচেয়ে ভালো খবর হলো আমার বন্ধু নকিব খানও আমার সাথে কাজ করেছেন কয়েকটা গানে, এবং আমিও 1-2টো গান নিজে কম্পোজিশন করেছি, সুর করেছি, এবং একটু ভিন্ন আঙ্গিকে কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার এটাতে থাকবে। তো কি ধরনের গান হবে সেগুলো? সেগুলো কি মেলোডিয়াস সং? হ্যাঁ, মেলোডিয়াস কিন্তু একটু পপ। আমি চাচ্ছি, দেখুন আসলে সঙ্গীতটা কোনো একটা জেনারেশনের জন্য নয়, আমি এটা মনে করি। আমাদের এমন কিছু সৃষ্টি করতে হবে যেগুলো হবে কালোত্তীর্ণ এবং সব ধরনের জেনারেশনের শ্রোতারা পছন্দ করবে। এটা খুবই ডিফিকাল্ট যদিও, কিন্তু আপনি লক্ষ্য করবেন অনেক সঙ্গীত শিল্পীরা একটা পার্টিকুলার জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, যে ওই জেনারেশনের শ্রোতা ছাড়া অন্যরা কেউ ওদের গান শুনছে না। কিন্তু আমি চেষ্টা করেছি, যেমন ধরুন একটা গান, বর্তমান বিশ্বে যে যুদ্ধ হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে সিরিয়াতে, আলেপ্পোতে, এই বিষয়গুলো আমাকে খুব নাড়া দিয়েছে। বিশেষ করে শিশুদের ব্যাপারটা, আমার নিজেদের সন্তান আছে, তো তাদের বিষয়টা নিয়ে আমি একটা লিখেছি। এটা অবশ্যই একটু স্লো রক টাইপের গান হবে। তারপর আরেকটা লিখেছি আপনার পিওরলি এই যে আমাদের সমস্যা, সামাজিক সমস্যা, চাকরি নাই, আমাদের ইয়াং জেনারেশনরা প্রচুর লেখাপড়া করে বেরোচ্ছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে সমসাময়িক যেসব প্রবলেম সেগুলো নিয়ে আর কি গানগুলো লিখেছি। এবং কিছু নিটল প্রেমের গানও আছে। অবশ্যই এই বিষয়টা হচ্ছে আমার স্পেশালাইজেশন, প্রেমের গানও থাকবে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই অ্যালবামটি পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার আমরা আসি সেই একটু প্রথম দিকে যাই। সেই 3 যুগ ধরে গান করছেন বলেন, প্রথম শুরুটা হয়েছিল সোলসার সাথে, শুরুটা ওভাবে করে হয়েছিল, বেশ জনপ্রিয় গান আমরা পেয়েছি। তো শুরুর সেই গল্পটা একটু শুনি। এই যে এতগুলো জনপ্রিয় গান লেখা, সেটা কখন কিভাবে শুরু হয়ে গিয়েছিল? আমি তখন, খুব আগের কথা, 1977, তখন তো এইচএসসি বলা হতো আর কি, ইন্টারমিডিয়েট বলা হতো, ম্যাট্রিকের পরে এইচএসসি বলা হতো। আমি তখন চিটং কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি, 77-এর অগাস্টে লেখা তোরে পুতুলের মতো করে সাজিয়ে। তো আমার বন্ধু, এবং তোরে পুতুলের মতো করে সাজিয়ে এটা মনে হয় সবচেয়ে বেশি হিট করা একটা গান। হ্যাঁ, সুর করেছেন আমার সহপাঠী ছিলেন তখন নকিব খান, এখন তো একজন লিজেন্ড, ও আমার ক্লাসমেট ছিল। তো এগুলো কবিতার ছলে আসলে দেখুন, ওই সময় তারুণ্যের সময় আমরা সবাই কবিতা লিখতাম। আমাদের সময় কিন্তু ফেসবুক ছিল না, কিছু ছিল না, হয় আমরা খেলাধুলা করতাম, না হয় গান, না হয় কবিতা লিখতাম। বন্ধুদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো। তো কলেজে বসে কবিতা লিখতাম, সেই ছলেই আসলে গানগুলি লেখা। আমি কখনো চিন্তা করিনি যে আমি একজন গীতিকার, আমি একটি গান লিখছি। এই জন্যই হয়তো কিছু কাব্যিক শব্দ এসে গেছে, কবিতার শব্দ। কিন্তু আপনি যদি গান চিন্তা করে লেখেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা ভাব কাজ করে, এই লাইনটা কি সুরের সাথে মিললো কি না মিললো না, কিন্তু ব্যাপারটা তখন আমার মধ্যে ছিল না। আমি কবিতার মতো একটা কিছু লিখে গেছি, গীতিকাব্য, সেটা পরে গান হয়ে গেছে। কিন্তু মুখরিত জীবনটা নভেম্বরে লেখা, একই বছরে, ওটা দ্বিতীয় গান, আমার জীবনের দ্বিতীয় গান, তোরে পুতুলের মতো প্রথম গান। তো মুখরিত জীবনটা ছিল বেসিক্যালি কক্সবাজারের সমুদ্র সৈকতের আমাদের ছোটবেলার স্মৃতি নিয়ে। সৈকতে আমরা সমুদ্র সৈকতে বেড়াতে যেতাম বাবা মা ছোট ভাই বোনদের সাথে, সেই স্মৃতিগুলি নিয়ে একটা ছেলেবেলার স্মৃতিচারণ। আচ্ছা, মানে এগুলো আসলে হঠাৎ করেই লেখা হয়ে গিয়েছে এবং সেগুলো পরে গান হিসেবে আকারে বের হয়েছে এবং পরে সেটা হিট হয়ে গিয়েছে। এই বিষয়গুলি তখন আমরা চিন্তাও করিনি গানগুলো এই পর্যায়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন একটা গান কি শুনতে পারি? এই দুইটার ভেতরে যে কোনো একটা গান। আমি মুখরিত জীবনটা একটু শোনাই। আচ্ছা, ঠিক আছে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে, সুর তোলে আজও এই মনটি ঘিরে। বাহ, গানগুলোর ভেতরে আসলে অন্যরকম একটা আমেজ আছে, বলা যায় অন্যরকম একটা অনুভূতি আছে। হ্যাঁ, বন্ধু নকিব খান, মানে হি ওয়াজ এ গ্রেট কম্পোজার, মানে ও এখনো কম্পোজ করে চলেছে। এটা আসলে একটা, এই গানগুলো এক ধরনের অনন্য সাধারণ সৃষ্টি আমি বলবো। তখন ব্যাপারটা বুঝিনি, এখন 3 যুগ পরে মনে হচ্ছে কিছু ভালো কাজ করেছিলাম ওই সময়। তো পরে এত বছর ধরে একটা গ্যাপ আছে, আপনি অস্ট্রেলিয়াতে থাকছেন, সেখানে কাজ করছেন, তো গানের চর্চা নিশ্চয়ই সেখানেও আছে, সেখানে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আমি সিডনিতে যখন ছিলাম, আমরা সিডনিতে সবসময় অনুষ্ঠানে
অংশগ্রহণ করতাম স্থানীয় কমিউনিটি অনুষ্ঠানে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমি বাসায় চর্চাটা অব্যাহত রেখেছি। আমি নিজের জন্য গান করি, নিজের ভালো লাগার জন্য। আমি যখন মন ভালো থাকে কিংবা মনটা খারাপ থাকে আমি হারমোনিয়াম নিয়ে বসি। তখন মনে হয় আমি আমারও সেই বিষয়গুলোকে, আমার ভালো লাগা অথবা কষ্টবোধকে আমি ছাপিয়ে উঠতে পারি। আমি গানের আশ্রয় নেই বলতে গেলে। আমি শুধু আধুনিক গান নয়, আমি সেমি ক্লাসিক্যাল গজল করি। তো তখন এই গানের বিষয়টা উঠে আসে। এইভাবে হয়তো আমার চর্চাটা আমি অব্যাহত আছে আর কি। এবং এছাড়াও বিভিন্ন কালচারাল প্রোগ্রাম যখন হয় তখন নিশ্চয়ই গান তখন প্রস্তুতি নিতে হয়, তখন কিছু চর্চা হয়। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে থাকলে যে ব্যাপারটা হয়, আমার বন্ধুদের দেখলে আমি অনুপ্রাণিত হই। এখানে একটা পরিবেশ আছে। আমরা হলাম অনেকটা ওই যে পানির মধ্যে মাছ যখন ডাঙায় উঠে যায়, অনেকটা সঙ্গীত ভুবন থেকে আমরা হলাম যে সঙ্গীত ভুবনের সেই মাছ যারা ডাঙায় উঠে গেছি। মানে একটা পরিবেশের বাইরে চর্চাটা রাখাটা খুবই কঠিন। তবে আমার বারবার আমি বলেছি যে আমার গানগুলি যখন আমি শুনি, যখন শ্রোতাদের যে ভালোবাসাটা দেখি, সেইটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমি খুব ডিটারমিন ছিলাম যে আমি একটা কিছু করব। আমি এখনো নিঃশেষ হইনি, এখনো ভালো কিছু দেওয়ার মতো আছে। এবং সেই অনুপ্রেরণাতেই কিন্তু এখন আপনি আরেকটা অ্যালবাম বের করলেন, সামনে আরো কাজ করে যাচ্ছেন। অবশ্যই এটাই আমার মধ্যে কাজ করেছে। আমার যদি এই গানগুলি না থাকতো আমি হারিয়ে যেতাম, আমি আর কোনোদিনই ফিরে আসতাম না। অবশ্যই। এবং সেই গানগুলো তো এখনো আছে, এবং যেসব গান আরো বের হবে নতুন অ্যালবামে, সেসব গানও আমাদের ভেতরে টিকে থাকবে, সেটা আমরা আশা করছি আর কি। আপনারা দোয়া করেন, এবং আমার শ্রোতারা যদি আমার গানগুলি ভালো লাগে, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। অবশ্যই। তো কথা বলতে অনেক ভালো লাগছিল। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং শ্রোতাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। শুভ সন্ধ্যা।